গল্প মনোহরণী মায়াবতীর ভালোবাসা। লেখনীতে আনিকা ইসলাম আয়াত। গল্পের অষ্টম পর্ব। রেজাল্ট শুনেই তুষি চিল্লিয়ে উঠে। কখনো প্লাসের আশা করেনি। এ গ্রেড পেলেই সে মহা খুশি। এবার 4.86 এ যেন মেঘ না চাইতেন জল। খুশিতে নূরজাহানকে শক্ত করে জড়িয়ে ধরে। তুষার হেসে বেরিয়ে যেতেই নূরজাহানও সবাইকে জানিয়ে দিতে নিজের রুমে চলে যায়। তুষি খুশিতে উত্তেজিত হয়ে জুইকে কল করে। ওপাশ থেকে চেঁচিয়ে উঠে জবাব দেয় জুই, দোস্ত এ প্লাস পেয়েছি। তোর কি খবর? 4.86 কিভাবে সম্ভব হলো ভাবতেই পারছি না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। স্বপ্ন সত্যি হলো আজ। রিমি শুনলাম গোল্ডেন এ প্লাস পেয়েছে। হ্যাঁ, এখন কল করব, রাখছি। কথা শেষেই বাসায় কল করে তুষি। সবাইকে জানিয়ে রিমির সাথে মিনিট 10 কথা বলে। এদিকে তানহা সহ জান্নাতকে আগেই বলে দিয়েছে তুষার। তুষি সবার সাথে কথা শেষে খুশিতে একা একা নাচতে থাকল। সেই মুহূর্তেই তুষার এসে বউয়ের এমন পাগলামি দেখে ফিক করে হেসে উঠে। তুষির সামনে দাঁড়িয়ে চট করে কোলে তুলে বলে, এই খুশিতে আমাকে গুনে গুনে 86টা চুমু খা। কুইক বেবি। আকস্মিক ঘটনায় তুষি ভরগে যায়। তুষারের গলা জড়িয়ে ধরে বলে, 86 কেন? 4.86 পেয়েছিস তাই? এবার কথা বন্ধ করে চুমু খা। তুষি কখনো নিজ ইচ্ছায় চুমু খায়নি। আজ কিভাবে খাবে? এই বনমানুষ চুমু না খাওয়া পর্যন্ত ছাড়বেও না। ভয় তুষি চোখ বন্ধ করে টি-শার্ট খামচে ধরল। তুষারও আজ দমে যাওয়ার পাত্র নয়। অল্প ঝোঁকে নরম স্বরে বলে, হয় চুমু দিবি নয়তো 100 চুমু খাবি। তবে এই চুমু যেন শোনো চুমু নয়, গভীর চুমু। কি করবি এবার তুই জানিস। তুষি লজ্জায় মুখ লুকায় তুষারের বুকে। কয়েক মিনিট ভেবে চট করে তাকায় তার দিকে। অল্প মুখ উঁচু করে টুপ করে তুষারের গালে চুমু খেয়ে সরে আসতেই দুষ্টু তুষার ঠোঁট ডুবিয়ে দেয় তুষির ঠোঁটে। এক লম্বা সময় ধরে চুমু খেয়েও যখন তুষির কাছ থেকে রেসপন্স পেল না, এবার ইচ্ছে করেই জোরে কামড় বসায় ঠোঁটে। হঠাৎ ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেলে। এবার তুষার এক ঝটকায় কোল থেকে বিছানায় ফেলে দিয়ে তুষির উপর উঠে বসে। দুই হাতে জড়িয়ে ধরে গলায় নাক ঘষে ফিসফিস করে বলে, হট বউ বিয়ে করলে এই একটাই সমস্যা। যখন তখন ভেতরের নির্লজ্জ তুষার মুহূর্তেই বেরিয়ে আসতে চায়। তুষু চুন্নিকে আদর করে চায়। সে চায় তুষির লজ্জা রাঙা মুখ দেখতে। এই যেমন এখন রাতের মতোই দিন দুপুরে নির্লজ্জ বাজে পুরুষ হতে ইচ্ছে করছে। এখন কি উপায়? তুষি কাপা হাত দুটি দিয়ে তুষারের চুল খামচে ধরে। চোখ বন্ধ করে অনুভব করে তুষারের গভীর স্পর্শে আর ঠোঁটের আদরে তার নিঃশ্বাস এলোমেলো। পেটে খুব ব্যথা করছে। রিকশা চলছে আপন গতিতে। রামিমের কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে মাথা নাড়ায় তানহা। শরীরটা আজকাল ভালোই থাকে না। 6 মাসে নাকি মুখে রুচি আসে অনেক। খাওয়া দাওয়ার উপরে থাকে সবাই, তবে তার বেলায় এমন কেন? মাছ মাংস দেখলেই পেট ফুলে যায়। আলু ভর্তা, ডাল আর বিভিন্ন সবজি খেয়েই দিন যাচ্ছে তার। রামিম চিন্তিত হয়ে তানহাকে আলতো জড়িয়ে ধরে। প্রতিদিন রাতে তানহার এপাশ ওপাশ করা দেখলে বুকের মাঝে তোলপাড় শুরু হয় তার। ইচ্ছে করে সব কষ্ট দূর করে জড়িয়ে ধরে রাখতে। রামিম রিকশা থেকে নেমে হাত বাড়িয়ে তানহাকে নামায়। সারাদিন একা বাসায় থাকে মেয়েটা। এ অবস্থায় কোথাও নিয়ে যেতেও রামিমের ভীষণ ভয় হয়। কোনো অঘটন বলে কয়ে আসে না। তবুও মনটা ফ্রেশ করার জন্য আজ বিকেলে সারা শহর ঘুরে বেড়ানোর জন্য বেরিয়েছিল দুজন। তানহার জেদের কাছে অবশেষে হেরে আইসক্রিম পার্লারে নিয়ে যায়। বসে বসে ইচ্ছে মতো আইসক্রিম খেলো। রামিমের শত বারণও আজ শুনতে রাজি না সে।
শেষে ফুচকা খাওয়ার বায়না করতেই রেগে যায় রামিম। মৃদু ধমকে উঠে সে, বাসায় আমি বানিয়ে দেব, যত ইচ্ছে খাবে। তবুও আজ কোনো মতেই বাইরের খোলা জিনিস খাওয়াতে পারবো না। আমিও আজ বাসায় যাব না। তুমি যাও। একটুও ভালোবাসো না আমায়। আমার কোনো কথার গুরুত্ব নেই তোমার কাছে। রামিমও নাছোড় বান্দা, যত কিছুই হয়ে যাক ফুচকা খাওয়াবে না। শেষে তানহা রেগে একাই উঠে যায় রিকশায়। রামিম দৌড়ে এসে সেও পাশে বসে। বাসার সামনে ধরে ধরে নিয়ে এসে রামিম বলল, মায়ের কাছে যাবে? কাল দিয়ে আসি চলো। সারাদিন অফিস করে তোমার খেয়াল রাখতে পারি না। ছেলেটা অকারণেই নিজেকে দোষ দেয়। সকালে নিজে উঠে রান্না করে, বাসার সব কাজ একা হাতে সামলায়। এত যত্ন করেও দিন শেষে খেয়াল রাখতে পারে না, এটা কেন বলবে? তানহা চোখ গরম করে জবাব দেয়, আমি চলে গেলে একা বাসায় থাকবে কিভাবে? আমার জন্য এত ভাবতে হবে না। সারাদিন পর রাতে একটু তোমার বুকে শান্তিতে ঘুমাই, এটাও তোমার সহ্য হয় না? এমা, আমি কখন বললাম? আমার তো খুব ভালো লাগে। তুমি পাশে থাকলে আমি সব হারাতেও রাজি। দিন দিন কবি হচ্ছ। তানহা ফিক করে হেসে উঠে। পেটে চাপ লাগতেই তৎক্ষণাৎ মুখ কুঁচকে হাত পেটে দিতেই রামিম অস্থির হয়ে যায়। কি হলো? কেমন লাগছে জান? আমাকে বলো, ব্যথা করছে? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। তানহা বড় শ্বাস ফেলে রামিমের মুখের দিকে তাকায়। ছেলেটির ছোট ছোট কথা, ভালোবাসায় দিন দিন ডুবে মরছে সে। রামিমের গালে হাত রেখে বলে, হালকা চাপ লেগেছে। এত অস্থির হচ্ছ কেন? চলো লিফটে উঠো। রামিম আর দেরি করল না। তাড়াহুড়ো করে লিফটে উঠে যায় দুজন। নিজেদের ফ্ল্যাটে এসেই বসিয়ে দেয় ডিভানে। দৌড়ে কিচেন থেকে ঠান্ডা শরবত এনে তানহাকে খাইয়ে বলে, আমার বাবা খুব কষ্ট দিচ্ছে তোমায়। একবার আসুক, মজা বুঝাবো বেটাকে। কিভাবে বুঝলে ছেলে হবে? মেয়েও হতে পারে। রামিম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলে, না, আমার মনে হচ্ছে ছেলেই হবে। নয়তো মা কখনো এত কষ্ট দেয় না। ছেলেটাই বজ্জাতের মতো ঘুষি মারে। তানহা হেসে উঠে। রামিমকে কোলে নিতে বললে এক ঝটকায় কোলে তুলে নেয়। তানহা তার গলা জড়িয়ে ধরে, ঠোঁটে গাঢ় চুম্বন করে ফিসফিসিয়ে বলে, আমিও খুব করে চাই আমার ঘরে আরেকটি ছোট্ট রামিম আসুক, আমাকে দ্বিগুণ ভালোবাসুক। বড় রামিম অফিসে গেলেও সে সারাক্ষণ টিটি করে বাড়ি মাথায় তুলুক। আমেনা বেগম আজকাল মন খারাপ করে বসে থাকে। যদিও প্রতিদিন নিয়ম করে দুই মেয়ে ভিডিও কলে কথা বলে, তবুও মন আনচান আনচান করে তাদের দেখতে, সামনে বসিয়ে আদর করতে। সবে মাত্রই তুষির সাথে কথা বলে ফোন রাখল। নাজমা পাশ থেকে বলল, ভাবি বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গেল। মেয়েগুলো কি আসবে না? আমেনা বেগম ফোন রেখে পেঁয়াজ ধুয়ে জবাব দেয়, আমার সারাদিন কেমন যায় কিভাবে বুঝাই তোমায়। সারাদিন ব্যস্ত থাকি ওদেরকে ভুলতে। কিন্তু রাতে রাতে যেন সব ঘটনা মনে পড়ে যায়। মেয়েগুলোর জন্য একা একাই কাঁদি। তোমার ভাই আমার জ্বালায় ঘুমাতেও পারে না। আমারও ভালো লাগে না ভাবি। কয় মাস পর রিমিও চলে যাবে। ভাবতেই বুকটা মুচড় দিয়ে উঠে। রাজনের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। নাজমা বেগম লম্বা দীর্ঘশ্বাস ফেলে তরকারির বাটিটা টেবিলে রেখে আক্ষেপের স্বরে বলল, ওর মতিগতি বুঝা দেয়। ছেলেটা কত আশা করে বিয়ে করল। রাজন যতই আমাকে কিছু না বলুক, আমি বুঝি ওদের সম্পর্ক অস্বাভাবিক। মেয়েটার এসময় কৌতূহল থাকবে রাজনের ব্যাপারের জানার জন্য। কিন্তু ভাবি ওর মাঝে এসব কিছুই নেই। সারাদিন রুমের মাঝেই পড়ে থাকে। এসব ভালো লাগে না আমার।
আপনি একটু বুঝিয়ে বলুন। স্বাভাবিক হতে সময় লাগবে। বাচ্চা মানুষ। আচ্ছা, আমি বুঝিয়ে বলবো। নাজমা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজে মন দেয়। তখনই রিমি এসে শুধায়, মা, খিদে পেয়েছে। হয়ে এসেছে। 10 মিনিট পরায়। ফ্রিজে ফল আছে, ওইগুলো খা। আইসক্রিমও আছে। রিমি মাথা দুলিয়ে ফ্রিজ থেকে আইসক্রিমিয়ে বাটি নিয়ে রুমে যায়। বিছানার দিকে তাকাতেই দেখে ফোন বাজছে। হাতে ফোন নিয়ে কল রিসিভ করে কানে নেয়। কি করিস রিমি? দুপুরে খেয়েছিস? রিমি আইসক্রিম মুখে নিয়ে জবাব দেয়, গরুর সাথে কথা বলছি। আজ আর খাওয়া হবে না রাজন ভাই। রিমির কথায় কেশে উঠে রাজন। গলা খাকরি দিয়ে বলে, স্বামীকে কেউ গরু বলে? মুখের ভাষা ঠিক কর। এই মেজাজে গোল্ডেন পেয়েছিস কিভাবে? নকল করে। শান্তি এবার। দেখতে নিষ্পাপ লাগলেও তুই খুব চতুর। কাউকে বলতে বলিনি। রাজনে কয়দিনে অভ্যস্ত হয়ে গেছে এসবে। তবুও মন চায় বউ লজ্জা লজ্জা মুখে কথা বলুক। সারাক্ষণ বকবক করেই যাক। এবার রাজন গম্ভীর করে বলে, কলেজে ভর্তি হবি কোথায়? তুষির সাথেই একই কলেজে পড়বি। নয়তো জোর করে আমার এখানে নিয়ে আসব। বললেই হলো। 3 বার কবুল বললেই আমার উপর জোর খাটাতে আসবেন না। অসভ্য লোক। নিজের মতোই থাকুন। রাজন হেসে উঠে। এ মেয়েকে খাপাতে তার বেশ লাগে। এবার একটু সিরিয়াস মুডে বলল, আমাকে ইগনোর করার ফল হারে হারে টের পাবি। যখন জানবি সেই দিন কাছে আসলে ব্যাঙের মতো আছাড় দিব। চুমু খাওয়ার জন্য পিছে পিছে ঘুরলেও কাজ হবে না। কি উল্টা পাল্টা বকছেন? মাথা খারাপ হয়ে গেছে? আমি আদরের জন্য ঘুরব, তাও আবার আপনার পিছে? হাস্যকর। বিয়ে করেছি এই তো বেশি। বউ দূরে রেখে কতটা টেনশনে থাকতে হয় একটুও ধারণা নেই তোর। আমার জন্য এক বিন্দুও মায়া হয় না তোর। পাষাণ বউ। রাজনের মুখে বউ শব্দ শুনেই মৃদু কেঁপে ওঠে রিমি। সারা শরীর শিরশির করে উঠে। তার কথার পিঠে উত্তর দেওয়ার জন্য মুখ খুলতেই কথা বেরিয়ে আসে না। গলা যেন শুকিয়ে আসছে। রিমিকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠে রাজন, একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হয়? যে মরীচিকার পেছনে ছুটছিস সেটা কখনো সফল হবে না। দিন শেষে আমাকেই ভালোবাসতে হবে। আমার স্পর্শ পাওয়ার জন্য পাগলামি করবি তুই, যেমন বাসর ঘরে করলি। শেষের কথা একটু দুষ্টুমির ছলেই বলল রাজন। বাসর ঘরের কাহিনী মনে হতেই লজ্জায় পড়ে যায় রিমি। মস্তিষ্ক এলোমেলো তার। ইস, ওই দিন রাজন কি জাদু করেছিল তাকে। কষ্টে সারা রাত ঘুমায়নি সে। ওপাশ থেকে রাজনের হাসির শব্দ পেয়েই চট করে কল কেটে দেয় রিমি। বুক দুপদুপ করছে। নিঃশ্বাস হয়ে আসছে ঘন। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে বুকের বা পাশে হাত চেপে ধরে। ভেতরের যন্ত্রটা সমান তালে লাফাচ্ছে। রিমি চোখ খিচে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে হাঁসফাঁস করতে করতে বলে, অসভ্য লোকটার কাছে আর কখনো যাব না। কেমন যেন সব এলোমেলো করে দেয়। নির্লজ্জ লোক, সামনে আসলেই খুন করে ফেলব। সারাদিন টুকটাক কাজ করে জাহিদা আক্তার, বিকেলে একটু গা এলিয়ে দেয় বিছানায়। জান্নাত তো সারাক্ষণ শাশুড়ির সাথেই থাকে। কখনো দুজনে বেরিয়ে যায় ঘুরতে, কখনো বা ইচ্ছে মতো রান্না করে কবজি ডুবিয়ে খায়। শ্বশুর বাড়িতে লোক সংখ্যা কম হলেও তারা দুজনেই আড্ডায় মেতে থাকে সর্বক্ষণ। মার্কেটে গেলে একজন আরেকজনের জন্য কিছু না কিছু কিনে আনে। একজন শাড়ি কিনলে দুটো কিনবে। গায়ের জামা থেকে শুরু করে সব। জাহিদার থেকেই তো এসব শিখা। ছেলের বউয়ের আদরে জাহিদা আক্তার মাঝে মাঝে বাচ্চা হয়ে যায়।
জান্নাত সন্ধ্যায় কিচেনে গিয়ে ভাবছে কি নাস্তা করবে। একটু পরেই আহিরের চলে আসার কথা। প্রতিদিন হালকা নাস্তা এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে সবার। আহিরও এখন অফিস থেকে এসেই কিছু খাওয়া চাই। জান্নাতের পেছনে পেছনে ঘুরঘুর করে সারাক্ষণ। মায়ের চোখের আড়ালে সুযোগ পেলেই টুপ করে চুমু বসিয়ে দেয় জান্নাতের মুখে। লজ্জায় রক্তিম আভা ছেয়ে যায় তার মুখে। বেহায়া আহির বিয়ের পর আরও যেন দ্বিগুণ নির্লজ্জ হয়ে উঠেছে। জান্নাত টুকটাক কাটাকাটি করে গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে দেয়। আগে থেকেই আটা মাখানো আছে। মুগলাই আর পরোটা বানাবে আজ। আহির চায়ের সাথে পরোটা ডুবিয়ে খেয়ে খুব পছন্দ করে। এ নিয়ে প্রথম প্রথম জান্নাত কথা শোনালেও কোনো কাজ হয়নি। মুগলাই ভাজার সময় কলিং বেল বেজে ওঠে। গ্যাসের আঁচ কমিয়ে জান্নাত হাসি হাসি মুখে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলেই চোখ যায় চিরচেনা সেই ক্লান্তময় মুখের দিকে। কেমন দুহাত দরজায় ভর রেখে দাঁড়িয়ে আছে। জান্নাত হেসে হাত বাড়িয়ে আহিরের কাঁধ থেকে ব্যাগ নিল। বড় বড় পা ফেলে রুমে ব্যাগ রেখে কিচেনে যায়। উচ্চস্বরে বলে উঠে, ফ্রেশ হয়ে বসো, আর একটু সময়, নাস্তা নিয়ে আসছি। আহির গরমে চটজলদি চলে যায় বাথরুমে। এক লম্বা শাওয়ার নিয়ে বের হতেই জান্নাত নাস্তার ট্রে রাখে টেবিলে। আহির টাওয়াল বারান্দায় মেলে দিয়ে এসে বলে, তোমার রান্নার হাত অসাধারণ। এত ভালো রান্না কিভাবে শিখলে? জান্নাত স্বামীর মুখে প্রশংসা পেয়ে মনে মনে বেশ খুশি হয়। মিষ্টি হেসে বেরিয়ে যেতে যেতে বলে, সব শাশুড়ির কামাল, নিজ হাতে শিখিয়েছে তিনি। তুমি অপেক্ষা করো, চা নিয়ে আসছি। চা 2 কাপে ঢালার সময় আহির চট করে পেছনে থেকে জড়িয়ে ধরে জান্নাতকে। হঠাৎ এমন কাজে অপ্রস্তুত হয়ে যায় সে। কাপ পাশে রেখে আহিরের হাতের উপর নিজের হাত রেখে ক্ষীণ কণ্ঠে বলে, আহির কি করছো? যাও এখন, মা চলে আসবে। আহির কোমর থেকে জান্নাতের মেদহীন পেটে হাত রাখে। ঘাড়ে নাক ঘষে জবাব দেয়, অফিস থেকে আসার পর একটুও আদর করো না আমায়? দূরে দূরে থাকো, সময় দাও না কেন? এমন কথায় জান্নাত ভরগে যায়। আহিরের দিকে ফিরে দুহাতে চোয়াল ধরে বলে, ছাড়ো আহির, রুমে চলো। উহু, আদর দাও। কখনো না করেছি। নেশাতুর চোখে চেয়ে অধর বাকিয়ে হেসে উঠে আহির। অল্প অল্প করে এগিয়ে কিছুটা ঝুঁকে আসে জান্নাতের ঠোঁটের দিকে। লজ্জায় মুহূর্তেই জান্নাত চোখ বন্ধ করে আহিরের কাঁধ খামচে ধরে। চট করেই জান্নাতের কাপা উষ্ণ ঠোঁটে নিজের শুষ্ক ঠোঁট ডুবিয়ে দেয়। গাঢ় চুপ মুখে গলায় মুখ আনতেই পেছনে ঘুরে যায় জান্নাত। আহির বিরক্তে ভুরুদয়ের মাঝে ভাঁজ ফেলল। দেয়ালে হাত রেখে বর্ষর নিঃশ্বাস ফেলে জান্নাত বলল, তোমার ছোঁয়ায় আমার কি যে হয়। বুকের ভিতর তোলপাড় শুরু করে দেয়। সারা দেহ কেঁপে ওঠে। আহির আশকারা পেয়ে পেছনে থেকে অবরত চুমু দিতে থাকে ঘাড়ে। হাতের স্পর্শ হয় গভীর। বিয়ের কয়েক মাস পেরুলেও জান্নাতের কাছে প্রথম রাতের মতোই তাজা মনে হয়। আহিরের স্পর্শে এখনো কেঁপে ওঠে সর্বাঙ্গ। এবারও শাশুড়ির কথা মনে হতেই বুকের পাটায় মৃদু ধাক্কা দিয়ে চলে যায় রুমে। আহিরও কম না, রেগে সেও রুমে প্রবেশ করে দেখে বিছানায় বসে হাঁপাচ্ছে সে। পাশে বসে জান্নাতের হাত ধরে বলল, আমি স্পর্শ করলে তুমি বিরক্ত হও? জান্নাত চট করে তাকায় আহিরের দিকে। একথা কখন বলল সে? তার প্রতিটি স্পর্শে ভালোবাসা খুঁজে পায় সে। ইচ্ছে করে সর্বক্ষণ তার স্পর্শে ডুবে থাকতে। সব মেয়েই চায় স্বামীর ভালোবাসার জোয়ারে ভাসতে। শাশুড়ির ভয়েই তো সে রুমে চলে আসলো। তবে কি আহির রাগ করেছে? জান্নাতের এসব ভাবনার মাঝেই আহির উঠে দাঁড়ায়। বারান্দায় দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় বলে, ঠিক আছে, আজ থেকে তোমার কাছে আসব না। দূরে রাখতে চাও?
হয়তো কষ্ট হবে, তবে মেনে নিব। জান্নাত চট করে জবাব দেয়, তুমি যা ভাবছো তেমন নয়। আমি কখনো বাধা দেই, মাত্রই দিলে। রোমান্টিক মুডে সিনেমার মতো বউকে কিচেনে আদর করতে গেলাম, কিন্তু তুমি আমার মুড দফারফা করে দিছ। আমি ভীষণ রেগে আছি। আজ স্পর্শ করব না। চাইলে তুমি করতে পারো, আমি কিছু মনে করব না। এতে আমার রাগ একটু হলেও কমবে। জান্নাত লজ্জায় ঠোঁট টিপে হাসল। জামাই রাগ করে আবার আদরও করতে বলছে। জান্নাত বড় দম নিয়ে উঠে আসে আহিরের সামনে। চোখের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠে। আহির মুহূর্তেই রেগে কটমট করে বলে, ফাইজলামি করছি না, আজ আমি সিরিয়াস। আমিও। জান্নাত ওড়না আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে জবাব দেয়। আহির চোখ গরম করে চলে যেতেই জান্নাত তার হাত খপ করে হাত ধরে ফেলে। উদাম বুকে আঙুল দিয়ে আকুবাকু করতে করতে শুধায়, তালুকদার সাহেবের এত রাগ? একজন রাগচটা জামাই নিয়ে আমার সংসার করতে হচ্ছে, এর জন্য আমাকে সম্মানিত করা উচিত। যাও বলছি, বাপের বাড়ি চলে যাও। আমি খারাপ, এই খারাপের সাথে সংসার করতে হবে না। জান্নাত জবাব না দিয়ে তাকায় আহিরের অধরের দিকে। আনমনে ডান হাতের আঙুল দিয়ে ছুঁয়ে দেয় আহিরের ঠোঁট। মুহূর্তেই ভ্রু কুঁচকে তাকায় আহির। ইচ্ছে করেই দু ঠোঁটের মাঝে চেপে ধরে চোখ গরম করে। জান্নাত মুখ ফুলিয়ে এগিয়ে যায় আহিরের বুকে। চট করে কিছু না ভেবেই কামড় বসায়। আহির হতবিহ্বল। সে হা হয়ে যায়। মাথা ঝুঁকে অবাকের ন্যায় বলল, কামড়া কামড়ির অভ্যাস হলো কবে থেকে? আজ থেকে। রাগ করলেই কামড় বসাবো? আমি মনে হয় বসে থাকব। তোমার বুকেও এখন কামড় বসাবো। আসো বেবি কুইক। এমন বেফাস কথায় জান্নাতের কান গরম হয়ে যায়। পেছনে ঘুরে পালাতে চাইলেই শক্ত করে কোমর চেপে ধরে আহির। নিজের সাথে মিশিয়ে কামড় বসায় গলায়। সারা গলায় ছোট ছোট কামড় দিয়ে কোলে তুলে নেয়। তাকে বিছানায় আলতো শুইয়ে দিয়ে এগিয়ে যায় নিকটে। জান্নাত অবরত কাঁপছে। আহিরের পিঠে খামচি দিতেই কানের লতিতে কামড় বসায় সে। কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিসায়। খ্যাপিয়ে উত্তেজনা বাড়িয়ে দিলে। এবার সামলাও এই উন্মাদকে। পারবে সামলাতে? জান্নাত মাথা চেপে ধরে কাপা কণ্ঠে উত্তর দেয়, পারব। তোমার প্রতিটি স্পর্শে, ভালোবাসায় আর আদরে আমি নতুন করে সুখ খুঁজে পাই। অনেক ভালোবাসি তোমায়। আহির আস্তে ধীরে গভীরভাবে ভালোবেসে নরম স্বরে জবাব দেয়, আমিও খুব ভালোবাসি জান। বারান্দার গ্রিল ধরে ঝকঝকে সাদা থালার মতো চাঁদের দিকে তাকিয়ে আছে তুষার। আনমনে ভাবছে অনেক কিছু। বিকেল থেকে অল্প জ্বরে আক্রান্ত তুষি। জ্বর আসবেই না কেন? খুশিতে কখন যে লুকিয়ে আজও ছাদে বৃষ্টিতে ভিজেছে তার খেয়াল নেই। জ্বর আসায় তুষারের বকাবকিতে কিছুক্ষণ কেঁদেই না খেয়েই ঘুমিয়ে পড়েছে। নূরজাহানও দমে নেই। মেয়েটার মলিন মুখ দেখেই রেগে যায় সে। মুখে যা ইচ্ছে তাই বলে তুষারকে শায়েস্তা করল। রাতে ঠিকমতো কারোরই খাওয়া হয়নি। তুষার ঘাড় বাঁকিয়ে বিছানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে এক পলক তুষিকে দেখল। আস্তে ধীরে রুমে এসে ঘড়ির কাঁটার পানে চায়। হ্যাঁ, আর মাত্র 2 মিনিট। আজ গরম পড়েছে খুব। তুষার ফুস করে নিঃশ্বাস ফেলে গায়ের টি শার্ট খুলে রাখল। পরনে তার 3/4 প্যান্ট। উদাম গায়ে ফ্যানের পাওয়ার বাড়িয়ে তুষির পাশে শুয়ে পড়ল। কপালে আর গলায় হাত রেখে চেক করে দেখে হালকা কমে এসেছে জ্বর। কমবেই না কেন? সেই সন্ধ্যার পর থেকে মা ছেলে মিলে জল পট্টি দিয়েছে। ধমকা ধমকি করলেও তুষারের বুকের ভিতর অবরত তাণ্ডব শুরু হয়। সারাক্ষণ বকবক করা মেয়েটি আজ নিশ্চুপ। তুষার বুকের মাঝে জড়িয়ে ধরে গালে মুখে মৃদু কণ্ঠে বলল, শুভ জন্মদিন সুইট হার্ট।
আমার শত পাগলামি সহ্য করার জন্য অনেক ভালোবাসা। ফুপ্পিকে এত ভালোবাসি কেন জানিস? কারণ সে আমার অর্ধাঙ্গিনীকে 10 মাস যুদ্ধ করে দুনিয়ায় এনেছে। এই ছোট্ট তুসুকে আদর স্নেহে বড় করে তুলেছে। শুন, বয়স 80 হলেও কিশোরীর মতো পাশে থেকে মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো চোখ রাঙানো চাই। আজীবন তোর বনমানুষকে এভাবেই ভালোবাসিস। কখনো রাগ করলে দূরে যাবি না। শত ঝগড়া ঝামেলা হোক তবুও দুজন আলাদা হওয়া যাবে না। আমার ভালোবাসার মাঝে শেষ বয়স পর্যন্ত বন্দী থাকতেই হবে তোকে। কখনো আমি প্রেমিক, কখনো বা অসভ্য নির্লজ্জ স্বামী। সবকিছুই সহ্য করে নিতে হবে আজীবন আমরণ। জ্বরের ঘোরেও তুষারের শান্ত নরম কণ্ঠ শুনে তুষি আবছা চোখে তাকায়। মাথা তুলে তুষারের কানের পেছনে হাত রেখে বলে, আমার জন্মদিনের কথা মনে আছে? ভুলেছি কখনো? উহু, ভেবেছিলাম এবার তুমি ভুলেই গেছো। তুষার কিছুটা ঝুঁকে গালে গাল ঘষে ক্ষীণ স্বরে বলে, প্রতিবার কাছে হোক দূরে হোক তবুও এই দিনে তোর কাছে ছুটে গিয়েছি। রাত 12টায় গেইটের ভেতর থেকে ফুপ্পি ফুপ্পি বলে চিল্লিয়েছি। শত রাগ করলেও তোকে জ্বালাতে ঠিক এসেছি আমি। এই দিন তোর হলেও আমি বেশি এক্সাইটেড থাকতাম। প্রতি বছর নতুন নতুন ভাবনায় বিভোর হতাম কিভাবে এবার সারপ্রাইজ দেওয়া যায়। এখন তুই আমার ঘরের মানুষ, যখন তখন চলে আসবো, ভালোবাসবো। তুষারের খোঁচা দাড়ির যন্ত্রণা এই কয়েকদিন যাবৎ দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে তাকে। এবারও যেন তাই হলো। অল্প করে তুষারকে সরিয়ে বলল, এবার গিফট দাও। কি এনেছো দেখি? গিফট দিলে আমাকে কি দিবি? কচু দিব। কচু? তুষার হেসে উঠে বসে। সে আগেই পাশের টেবিলে গিফট রেখে দিয়েছে। হাত বাড়িয়ে প্যাকেট এনে তুষির সামনে দিয়ে বলল, দেখ পছন্দ হয়েছে কিনা। গিফট পেলে কেনা খুশি হয়। তুষিও খুশিতে গদগদ হয়ে হুড়মুড় করে উঠে বসে। খপ করে প্যাকেট হাতে নিয়েই রেপিং পেপার খোলা শুরু করে। কিন্তু বিপত্তি ঘটে তখনই, কেচি ছাড়া কি কাগজ খোলা যায়? তুষার ওর কাণ্ড দেখে ফিক করল, হেসে উঠল। পাশ থেকে কেচি বাড়িয়ে বলল, এই সামান্য ধৈর্য নিয়ে আমার সাথে সংসার করতে আসিস? তুষি আপাতত কেন জবাব দিল না। এখন সে গিফট দেখায় ব্যস্ত। ঝটপট বক্সটা খুলেই দেখতে পায় সেখানে দুটি জামদানি শাড়ি, 17 ডজন নানান রঙের চুড়ি, 17টি কানের দুল সাথে জুয়েলারি, 17টি টিপ আর 17টি নূপুর। শাড়ি দুটির মাঝে একটি মেরুন রঙের, অপরটি নীল। শাড়ির সাথে এত কিছু দেখেই খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠে তুষির। আজ তার ধৈর্য নেই। জীবনে তুষারের থেকে অনেক গিফট পেয়েছে সে, কিন্তু আজ এত কিছু দেখেই আবেগে কান্না পেল তার। জিনিসগুলো হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চিল্লিয়ে বলে উঠে, এত কিছু কখন এনেছো? তাছাড়া সবগুলো 17 কেন? আমার খুশিতে কান্না পাচ্ছে তুষার ভাই। তুষার গাল ফুলিয়ে জবাব দেয়, 17টার রহস্য হচ্ছে আমার শিশু বউ 17তে পা দিয়েছে আজ। বইয়ে পড়িসনি? 18 বছরের নিচে সবাই শিশু। সেই হিসেবে আমিও এক শিশুকে বিয়ে করেছি। মস্তবর ভুল হয়ে গেল। আগে জানলে হরলিক্স গিফট করতাম। কোথায় আমি এখন বাচ্চা পালবো, কিন্তু দেখো বউকে পালতে হচ্ছে। তবে যাই বলিস, ছোট হলেও আমার ভালোবাসার তীব্রতা সহ্য করতে পারে। তুষি মুখ বাঁকা করে সব জিনিস দেখে নিল। লাল রঙের চুড়ি তুষার হাতে নিয়ে দুহাত ভরে পরিয়ে দেয়। কানের দুল পরিয়ে চুমু খায় তুষির উষ্ণ ঠোঁটে। তুষি লজ্জায় উঠে সব জিনিস ড্রয়ারে রেখে দেয়। খুশিতে আজ মনে হচ্ছে সারা রাত ঘুম হবে না। বিছানায় বসতেই তুষার দু হাতে পেঁচিয়ে কোলে বসায়।
ঘাড়ের পিঠ থেকে চুল সরিয়ে ছোট ছোট চুমু খায়। থুতনি ঠেকিয়ে বলে, ভীষণ ভালোবাসি। এতটাই ভালোবাসি যতটা বাসলে তোর চুলকেও হিংসে হয়। কিভাবে সারাক্ষণ এলোমেলো হয়ে সারা গায়ে বিচারণ করে। ইচ্ছে করে চুল সব কেটে ফেলে দেই। মাথা থেকে পা পর্যন্ত আমার বিচরণ থাকবে। সে কেন বুকে, পিঠে আর ঘাড়ে, গলায় এলোমেলো হয়ে পড়ে রইবে? এসব কিছু শুধু আমার। আস্ত টুসুটাই আমার। রান্নাঘর থেকে ভেসে আসছে বিরতিহীন ভাবে টুংটাং আওয়াজ। দুই যা দৌড়ের উপর সব রান্না শেষ করার জন্য সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে। আতিকুর রহমানকে তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে দিল আমেনা। তুষির বিয়ের ৩.৫ মাসের বেশি সময় পেরিয়ে গেছে। তুষার চলে যায় ২৫ দিন পর ঢাকায়। সবার কথা অনুযায়ী তুষিকেও তার সাথে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিপত্তি ঘটে। তুষারের আলাদা বাসা নেওয়া হয়নি। বিয়ে হলো নিজের অজান্তেই, কোনো প্রস্তুতি ছিল না। তাছাড়া তুষিও কোনোমতে পরিবার ছেড়ে যেতে রাজি নয়। শেষে বড়রা বাধ্য হয়ে তাদের কথাই রাখল। সেই থেকে মাঝে মধ্যে শ্বশুর বাড়ি যায়, নয়তো এ বাসাতেই তুষি থাকে। ছেলের বউয়ের জন্য মন পুড়লে নূরজাহান চট করে চলে আসে। তুষারও মাসে ২ বার এসে ২-৩ দিন থেকে যায়। তখন তুষিকেও শ্বশুর বাড়িই থাকতে হয়। দুজনের মান অভিমান, আদর ভালোবাসা, এসবেই ছোট্ট সংসার বেশ চলছে। প্রতিদিন রাতে ভিডিও কলে তুষারকে না দেখলে ঘুম হয় না তার। দিন দিন এক অদৃশ্য বন্ধনে তুষি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। মন চায় সারাক্ষণ তুষার আশেপাশে থাকুক, তার আদরে ভরে উঠুক। হঠাৎ করেই মন খারাপে কেঁদে উঠে তুষি। দিশেহারা তুষার অস্থির হয়ে যায়, এভাবে মেয়েটা তাকে ভালোবেসে ফেলবো কখনো ভাবেনি সে। তখন সান্ত্বনার স্বরে তুষার বলে, সোনা, বিয়ের পর আমার আদরে গুলিমুলো হয়ে গেছিস। ইস, কোলে বসিয়ে তোর ওই তসতসে ঠোঁটে ১০০ চুমু খেতে ইচ্ছে করছে। তুষি লজ্জায় ঠোঁট বাঁকিয়ে ভুরু কুঁচকে তাকায়। এটা সত্যি, বিয়ের পর অল্প মোটা হয়েছে, যার দরুন আগের থেকে উজ্জ্বলতা বেড়ে আরও সুন্দর দেখায়। তুষির আগের দিনগুলোর কথা মনে হলেই ডুকরে কেঁদে উঠে। তুষার হতাশ হয়, বিয়ের পর থেকেই হুট করেই কেঁদে যায় মেয়েটি। তৃপ্তশ্বাস ফেলে বলে তুষার, ওই কাঁদছিস কেন? বড় আদর পাওয়ার ইচ্ছে হচ্ছে বুঝি? আহা, আসবো তো ১০ দিন পর পরই। তাও কাঁদিস না। কি যন্ত্রণা, মনে হচ্ছে তোর স্বামী বিদেশ। তুষি চোখ ভরা পানি নিয়েই ফোনের স্ক্রিনে গরম করে তাকায়। ফুসফুস করতে করতে জবাব দেয়, তুই পড়ালেখা করে কি ছাই করবি? বাসায় আয়, আমার দেখতে ইচ্ছে করছে। কান্না পাচ্ছে আমার। সোনা, আসবো, আমারও তোমাকে দূরে রাখতে ইচ্ছে করে না। ধুর, নতুন বিয়ে করা ছেলেরা বউ ছাড়া থাকতে পারে? রাতে ঘুম হয় না, এ কয়দিনে তোর সান্নিধ্যে থাকতে থাকতে একা বিছানায় শূন্য শূন্য লাগে। ইস, আবার কবে আদর করব তোকে? অসভ্য লোক, সবসময় বাজে কথা। তুষার ফিক করে হেসে উঠে। পৃথিবীর সব স্বামী তার বউয়ের কাছে চরম অসভ্য, নির্লজ্জ। নয়তো বাবা হব কিভাবে? লজ্জায় তুষির কান ঝা ঝা করে উঠে। গোল গাল হাত নিয়ে চট করে কলকে তারা চিহ্নটে দেয়। আজ প্রচণ্ড গরম হলেও বাতাস বইছে চারপাশে। তুষি আর রিমি তখন বিভোর ঘুমে মগ্ন। এই তো ২ মাস হবে বাসার কাছেই কলেজে ভর্তি হয়েছে দুজন। সাথে জুই, জেবাও আছে। বন্ধু ছাড়া একা ক্লাসে অদ্ভুত বিদঘুটে লাগে সব। সেই যে রাজন চলে গেছে, এর মাঝে একবারের জন্যও আসেনি। প্রতিদিন নিয়ম করে ঠিকই রিমির খোঁজখবর নিতে ভুলে না। আজকাল রিমির কি হয়েছে কে জানে। সকালে ১ ঘন্টা দেরি করে কল করলেই রাজনের জন্য মন আনচান আনচান করে। হায় হুতাশ লাগে, কি বিশ্রী এক অবস্থা।
হঠাৎ কোনো বিষণ্ণ বিকেলে নিজেকে প্রশ্ন করে, রিমি তুই কি এই গরুকে ভালোবেসে ফেললি? এ কি অবনতি তোর! ছেলেটি তোর মন দখল করে নিল। রিমি মুহূর্তেই নিজেকে শাসায়, না, ওই বদ ছেলেকে ভালোবাসা যায় না। তবুও বেহায়া মন কি তার কথা শুনে? ঠিকই বড্ড ইচ্ছে করে তাকে সামনাসামনি দেখতে। এই 4 মাসে কথা বলে তার প্রতি সে দুর্বল। মাঝে সাঝে ছুটে যেতে চায় তার নিকট। গায়ের গন্ধ সুখে বসে থাকতে ইচ্ছে হয়। নিজের এই অদ্ভুত কল্পনা জল্পনাতে রেগে যায় সে। ওই গরু রাজন কি জাদু করল তাকে? নাকি এসব 3 কবুলের জোর? হতাশ রিমি কাঁদে একা একা। সেই লুকায়িত প্রেমিকে বেমালুম সে ভুলতে বসেছে। ভুলবে না কেন? আজকাল সারাক্ষণ হৃদয়ে উকি দেয় রাজন নামের মানুষটা। একটু ছোঁয়া আদর পেতে শখ জাগে। মধ্যরাতে ছটফট করে তাকে পাশে পেতে। তবুও নিজেকে দমিয়ে রাখে সে। রাজনের সাথে কথা বলার সময় ইচ্ছে করেই তেরামি করে, এতে রাজনও মজা পায়। সারাক্ষণ খাপিয়ে অ্যাটম বোম বানিয়ে দিতেই কল কেটে দেয় রিমি। দৈনন্দিন সময়ে এভাবেই চলছে তাদের লুকোচুরি প্রেম। জান্নাত তাহির দিব্যি মন দিয়ে সংসার করছে। কখনো মাসের পর চলে আসে 10 থেকে 12 দিনের জন্য। কখনো বা সপ্তাহে এসে বাসার সবাইকে দেখে যায়। তানহার শরীরের অবস্থা আরও অবনতি। পায়ে পানি, দেহ তুলনামূলক ফুলে গিয়েছে। ভারী পেটে হাঁটা চলা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। রামিম একা বাসায় চিন্তায় দিশেহারা। আমেনা বেগম রান্নার সব কাজ শেষ করে পানি গরম দিচ্ছে চায়ের জন্য। ততক্ষণে আতিকুর রহমান চলে গেছে কাজে। এত ব্যস্ততার মাঝেই কল বেজে উঠে তার। থালাবাসন ধোয়ায় বেঘাত ঘটায় বিরক্ত হলেন তিনি। ইচ্ছে করেই রুমে গেল না। কিন্তু কে শুনে কার কথা? আবারও তিক্ত স্বরে কল চলে আসে। বারবার বেজেই যাচ্ছে। এবার চিন্তিত হয়ে তাড়াহুড়ো করে হাত ধুয়ে নেয়। দৌড়ে ফোন তুলে কানে তুলেন। ওপাশ থেকে রামিম অস্থির চিত্তে বলে উঠে, মা আপনি শুনতে পাচ্ছেন? জলদি সিটি হসপিটালে চলে আসুন। তানহার অবস্থা ভালো না। পেইন উঠেছে মা। আমি এখন গাড়িতে তানহাকে নিয়ে যাচ্ছি। জলদি আসেন মা। রাখলাম আমি। আমেনা বেগমের হাত পা কাঁপছে রামিমের কথায়। বুক ধরফর করে উঠে ধপ করে বসে পড়ে মেঝেতে। মিনিট দুয়েক যেতেই চিৎকার দিলেন। সবাইকে ডেকে কেঁদেই যাচ্ছে উনি। তুষি, রিমিও ততক্ষণে উঠে পড়ল। তড়িঘড়ি করে আতিকুর রহমানকে কল করে তুষি। হ্যালো আব্বু। বাসায় গাড়ি পাঠাও। হসপিটালে যেতে হবে। আপুর অবস্থা ভালো না। তাড়াতাড়ি পাঠাও আব্বু। মাত্রই না বাসা থেকে আসলাম। আচ্ছা আমি আসছি। চট করে কল কেটে দেয়। মাকে জড়িয়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে বোরখা পরায়। সবাই যার যার মতো রেডি হয়ে নিচে আসতেই দেখে আতিকুর রহমান চিন্তিত মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বড় বড় পা ফেলে উঠে চলে যায় হসপিটালে। সারা রাস্তা চিন্তায় আমেনা বেগমের মাথা ধপধপ করছে। বড় মেয়ের প্রথম সন্তান, আল্লাহ যেন ভালয় ভালয় পৃথিবীতে আনে। মা সন্তান সুস্থ থাকুক। নাজমা অলরেডি জান্নাতকে জানিয়ে দিয়েছে আহিরের সাথে হাসপাতালেই চলে যাবে। হাসপাতালের করিডোরে মাথা চেপে বসে আছে রামিম। চিন্তায় সারা শরীর অবরত ঘামছে তার। রামিমের মা বাবা এদিক ওদিক পায়চারি করছে। আমেনা বেগম, নাজমা সহ তুষি, রিমি বসে আছে মলিন মুখে। আতিকুর রহমান কল করছে নিকট আত্মীয়দের সবাইকে। সিজারে রক্ত প্রয়োজন হলে তখন উপায়। মাঝে মাঝে রামিমের মা রজনী খানম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। আশ্বাস দিচ্ছে আল্লাহ সব কষ্ট শেষ করে দেবেন। এই তো মিনিট 25 আগেই তানহাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়।
যাওয়ার আগে সে কি কান্না! রামিমের হাত শক্ত করে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, রামিম, আমি বোধহয় মরে যাচ্ছি, আমার সাথে আসো। রামিম, প্রিয়তমার কষ্ট চোখের সামনে কার সহ্য হয়? বুকটা মুচড় দিয়ে উঠল রামিমের। তার বুকে হাজার দুঃখ জমে আছে। একটু ভরসার জায়গা পেলেই চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়বে। তানহার গালে কপালে চুমু খেয়ে জবাব দেয় প্রাণহীন স্বরে, কিচ্ছু হবে না, আর মাত্র কয়েক ঘন্টা তুমি সুস্থ হবে তানহা। যাও, বাইরেই আছি আমি, তোমার পাশে না থাকলেও সাথে আছি। প্রায় ঘন্টা খানিক পর ওটি থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আছে। চমকে তাকায় রামিম। হ্যাঁ, অপেক্ষা প্রহর শেষ। তার চিহ্ন, তারই অংশ আজ পৃথিবীর আলো দেখবে। রজনী আর আমেনা কান্না ভরা চোখে খুশিতে দৌড়ে যায়। নার্স এসে কোলে তুলে দিলেন রজনীর। সাদা ফুটফুটে সদ্য বাচ্চা শিশু অনবরত কান্না করে জানান দিচ্ছে, আমি চলে এসেছি তোমাদের মাঝে। তুষি, রিমি খুশিতে বাবুকে দেখতে যায়, কপালে আলতো করে চুমু খায় তার। ছোট্ট ছোট্ট হাত দুটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তুষি। এ কেমন অনুভূতি? এত খুশি লাগছে কেন? কেমন আদর আদর পাচ্ছে? আমেনা বেগম কোলে তুলে রামিমের সামনে গিয়ে বলল, কোলে নাও তোমার বাবাকে, ছেলে হয়েছে, আমার নানুভাই। অজানা খুশিতে রামিম হাত বাড়াতেই অনুভব করে তার হাত মৃদু কাঁপছে। সাদা তোয়ালে পেঁচানো কান্না করা বাবু বাবার কোলে যাওয়া মাত্রই চুপ। চোখ বন্ধ করে রক্তলাল ঠোঁট দুটো ফুলিয়ে রাখল। রামিম বড় করে শ্বাস ফেলে হাসে। কানের কানে মুখ নিয়ে আজান দিল। গালে গাল ঘষে বিড়বিড় করে, আমার বাবা, বাবা, আমার বাবা। ছেলেকে নিয়ে বসে থাকার মাঝেই মনে পড়ে তানহার বিষণ্ণ চেহারা। উত্তেজনায় উঠে পড়ে সে। কেবিনে প্রবেশ করে, চোখ যায় অচেতন অবস্থায় পড়ে থাকা তানহার দিকে। মনটা হু হু করে কেঁদে উঠে রামিমের। আলতো পায়ে বেডের পাশে শুইয়ে দিতেই আবারও কেঁদে উঠে বাবু। তানহার কপালে চুমু খেয়ে বলে, উঠো তানহা, দেখো আমাদের সন্তান। এতক্ষণ যন্ত্রণায় ছটফট করা তানহা নিভু নিভু চোখে সামনে তাকায়। এই তো তার স্বামী, প্রিয় স্বামী। রামিম বাবুকে তার মুখের কাছে ধরতেই তানহা চুমু খেয়েই কেঁদে উঠে, বাবা, আমার সোনা। খিদে পেয়েছে বাবার। কাঁদছে। কি করব? মা, মাকে ডাকো। ততক্ষণে সবাই হই হুল্লোড় করে কেবিনে ঢুকে। আহির, জান্নাতও আছে। শাশুড়ি জাহিদা আক্তারও চলে আসছে। তুষি চট করে ছোট দেহের রক্তলাল ঠোঁটের ভাইগনাকে কোলে নিয়ে বলে, ও আব্বা, কথা কও আমার সোনা। খালামণি ডাকবা না? ওর বাচ্চামিতে মুহূর্তেই সবাই ফিক করে হেসে উঠে। তুষি সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। কেউ কোলে নিতে আসলেই রেগে তাকায়। শেষে রামিম বলল, নাম রাখবে কখন? তানহা, কিছু ভেবেছ? তানহা মাথা নাড়ায়, হ্যাঁ, রামিমের ছেলে রাইজান আদিল তীব্র। তুষি, রামি আর জান্নাতও পছন্দ করল। রামিম হাসছে। আগে থেকেই বউ তার ভেবে রেখেছে। রামিম সবাইকে রেখে আহিরের সাথে মিষ্টি কিনতে বের হয়। তুষার আজ আসবে, রাত হবে বোধহয়। ভাইজানের কাছে খুশির খবর শুনে আলতাফ রহমানও রাতে আসবে বলেছে। আতিকুর রহমান বড় নাতিকে কোলে তুলে বুকে চেপে ধরলেন। কত বছর! আজ থেকে কত বছর পরে বাসায় ছোট অতিথি আসলো। এখন থেকে বাসা আগের মতোই মেতে উঠবে। তুষি, রিমি দুজন যেমন টইটই করত, ঠিক তেমন ছোট ছোট হাত পায়ে দৌড়া দৌড়ি করবে। রাতের দিকে তানহার সাথে আমেনা বেগম, আতিকুর আর রামিমের পরিবার হাসপাতালে থেকে যায়। মেয়েদের নিয়ে নাজমা চলে আসলো বাসায়। তুষির খুশিতে আজ বোধহয় ঘুম আসবে না। প্রথম খালামনি হওয়ার আনন্দ এত সুন্দর।
মনটা খুশিতে নেচে উঠছে। কখন সকাল হবে, কখনোই বা হাসপাতালে গিয়ে টুকুস সোনাকে দেখবে। এসব কল্পনার মাঝে তুষারের কথা মনে পড়তে তাড়াহুড়ো করে কল দেয়। রিং হওয়ার পরও রিসিভ হলো না। লোকটা বলেছিল রাতে আসবে, এখন বাজে 10টা, তবুও কেন আসছে না। আজ কতগুলো দিন পর মন ভরে দেখবে। ঠিক কতদিন? তুষি মনে করার চেষ্টা করে, বিড়বিড় করে। 17 দিন পর। মুহূর্তেই ফুস করে নিঃশ্বাস ফেলে আবারও কল করল। উহু। এবারও নো রেসপন্স। শেষে মুখ মুচড়ে ফোন ছুঁড়ে মারে সোফায়। ওয়াশরুম থেকে এসে গা এলিয়ে দেয় বিছানায়। আজ সারাদিন যা ছুটাছুটি গেল, শরীর নিস্তেজ হয়ে গেছে। শোয়ার 2 মিনিট পরই চলে যায় বেভোর ঘুমে। আজ আহির জেদ করেছে বউয়ের হাতে খাবে। কোনোমতেই নিজ হাতে খেতে রাজি না। তাই জান্নাত আহিরকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। হাত মুখ ধুয়ে বিছানায় শুতেই আহির নিজের কাছে টেনে নেয়। গলায় মুখ গুজে বলে, আমি কবে বাবা হব? তুমি তাড়াতাড়ি বড় হতে পারো না? জান্নাত ঠোঁট টিপে হাসছে। তীব্রকে দেখার পর থেকেই কেমন অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল তারও একটি ফুটফুটে বাবু হবে। অজান্তেই মনের মাঝে খুশির দোলা দেয়। দুহাতে আহিরের চুল এলোমেলো করে জবাব দেয়, মা হতে গেলে বড় হওয়া লাগবে। আহির গলায় চুমু খেয়ে ঘোর লাগা কণ্ঠে উত্তর দেয়, তবে বলছো বড় হতে হবে না? তাহলে আসো, বাবু আনার ব্যবস্থা করি। ধ্যাতো, ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। আমার আদর পাচ্ছে। একটু চুমু দাও, দিন দিন তোমার আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি। জান্নাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ঢং বন্ধ করো আহির। সবসময় গায়ে পড়ে থাকো কেন? বিয়ে করেছি তোমার সাথে চিপকে থাকার জন্য। যতই বলো, কানে তুলছি না। জান্নাত ইচ্ছে করেই দুম করে পিঠে কিল বসিয়ে দেয়। আহির কি থেমে থাকার পাত্র? উহু। এবার জোরে সোরে কামড় বসিয়ে দেয় তার ঘাড়ে। ব্যথায় জান্নাত আহিরের পিঠ খামচে কুকিয়ে উঠে। রিমি সব পড়া শেষ করে পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে যেতেই কলিং বেল বেজে উঠে। এত রাতে কে আসতে পারে? এসব চিন্তার মধ্যেই দরজা খুলে দিল। সামনে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে তুষার। রিমিকে দেখে এক গাল হেসে প্রশ্ন করে, কি অবস্থা রিমি? কেমন আছো? বাসার সবাই কি ঘুমিয়ে পড়েছে? রিমি ভেতরে এসে বসল চেয়ারে। বলল, হ্যাঁ, সবাই ঘুম। আমিও মাত্রই ঘুমাতে যাচ্ছিলাম। ওহ, এক গ্লাস পানি দাও। রিমি উঠে গ্লাসে পানি ঢেলে তুষারের হাতে দেয়। সামনে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলে, তুষার ভাইয়া, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। কাকিয়া হাসপাতালেই, বাসায় শুধু মা আর আমরা বোনেরা। আমি খেয়ে এসেছি। তুমি যাও, ঘুমাও। আমিও ঘুমাবো। রিমি মাথা কাত করে চলে যায় নিজের রুমে। তুষার ব্যাগ কাঁধে নিয়ে তুষির রুমের ভেতর প্রবেশ করে। চোখে পড়ে ঘরের ড্রিম লাইটের আলোয় স্নিগ্ধ মুখখানা। সারা বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। এ রকম বিচ্ছিরি হয়ে কেউ ঘুমায় নাকি? তাকে নির্লজ্জ করার জন্য তুষুচুন্নির এই প্ল্যান? মৃদু হাসল তুষার। এই তো, এই মুখ দেখার জন্য ঢাকা থেকে ছুটে আসা। গায়ের শার্ট প্যান্ট খুলে গোসল করে নেয়। বারান্দায় কাপড় মেলিয়ে দিয়ে শুয়ে পড়ে তুষির পাশে। আজ অশান্ত মন বড্ড আদর পেতে চাইছে। তুষি কি উঠবে? তুষার দুহাতে জড়িয়ে ধরে তুষির বুকে মাথা রাখল। পেটে স্লাইড করতে করতে কোমরের বাঁকা খাজের মাঝে চেপে ধরে। গলার খানিকটা নিচে গাল ঘষতেই চোখ মুখ কুঁচকে বিরক্তির ন্যায় নড়েচড়ে উঠে তুষি। ঘুমের ঘোরেই দুহাতে তুষারকে জড়িয়ে ধরে মাথা চেপে ধরে।
তুষার তার উত্তপ্ত শ্বাস ফেলে কোমরে হাত বুলাতে বুলাতে নরম স্বরে বলে, আমাকে রেখে ঘুমিয়ে যেতে পারলি? উঠো, তোকে আদর করা বাকি। কে শুনে কার কথা? তুষি দিব্যি ঘুমে। শেষে তুষারের অশান্ত মন বেসামাল হতে চাইছে। মাথা উঠিয়ে তুষির উষ্ণ ঠোঁটে গাঢ় চুম্বন করে। ঘুমের মধ্যেই হকচকিয়ে যায় তুষি। চোখ বড় বড় করে বুঝার চেষ্টা করে কি হচ্ছে এসব। মুহূর্তেই ভয়ে অসার হয়ে যায় সারা দেহ। নিজের উপর থেকে দুহাতে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু এটুকু মেয়ে কি পারবে শক্তপোক্ত দেহের তুষারের সাথে? তুষির ঘুম ভাঙায় আস্তে আস্তে ছেড়ে দেয় তুষার। পাশের বালিশে মাথা এলে বলল, আজ ঘুমকে না কর, আমার আদর প্রয়োজন। কতদিন ভালোবাসি না তোকে। তুষি বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। লজ্জায় পাশ ফিরে জবাব দেয়, কখন এসেছো? কল দিলাম, কোনো রেসপন্স নাই। তুষার মাঝের দূরত্ব ঘুচিয়ে উত্তর দেয়, একটু আগে। দূরে যাচ্ছিস কেন? প্লিজ তুষার ভাই, ঘুমাবো। পাপ হবে পাপ। ওই ঠোঁট আমি কেটে নেব। নিও, তবুও আজ ঘুমাও। উহু। আমার মাঝে এখন নির্লজ্জ তুষার ভর করেছে। আয় কাছে আয়। কথা শেষেই বুকে টেনে নেয়। ঠোঁট থেকে গলায় অবরত চুমু খায়। তুষির এ অবস্থা কখনো ঘুম আসবে? উহু। সেও তাল মিলিয়ে তুষারকে সায় দেয়, জড়িয়ে নেয় নিজের মধ্যে। কতগুলো দিনে মানুষটার স্পর্শ পাওয়া হয়নি। একের পর এক বেহায়া স্পর্শে এলেমেলো হয়ে যায় তুষি। দাঁতে দাঁত চেপে সহ্য করছে তুষারের উন্মাদনায় উত্তাপের ন্যায় ভালোবাসা। সকালে সবাই হাসপাতালে গিয়ে দেখে আসলো, নাজমা বেগম নিজ হাতে আজ একাই রান্না করেছে। বাইরে থেকে যতই খাওয়া দাওয়া করুক তবুও সবার জন্য বক্সে করে ভাত, মাংস আর নানান রকম ভর্তা নিয়ে যায়। সেখানে তানহার পাশে রামিম। বাবুকে রাখার মানুষের অভাব নেই। আমেনা বেগম হায় হুতাশ করছে মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। নর্মাল ডেলিভারি হলে সমস্যা ছিল না, কিন্তু সিজারে সমস্যা। ডক্টর তাদের বুঝিয়ে বলল, আর দুদিন অপেক্ষা করুন, তারপর রিলিজ দিয়ে দিব। রামিম সম্মতি জানিয়ে সবাইকে বাসা থেকে ঘুরে আসতে বলে। তুষার বাবুর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে রামিমের সাথেই রয়ে যায়। সবাইকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠায় খেয়ে দিয়ে গোসল করে ফ্রেশ হওয়ার জন্য। কাল থেকে হসপিটালে থেকে অবস্থা নাজেহাল। দুপুরের দিকে নূরজাহান আসলো। সবার সাথে মিনিট খানিক কথা বলে তুষির রুমের দিকে আসে। তখন তুষি রুমে বসে আছে। তিনি রিমির সাথে এসে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সাথে যাবি না? তোকে ছাড়া বাসা কেমন খালি খালি লাগে। তুষি একবার নূরজাহানের দিকে তাকায়। আহারে, কেমন মুখ কালো করে রেখেছে। রিমি আয়েসি ভঙ্গিতে বিছানায় বসে। তপ্তস্বরে তুষি জবাব দেয়, আপুর বাবু হলো মাত্র। মা তুমি এ বাসায় কয়েকদিন থেকে যাও প্লিজ। কথা দিচ্ছি তোমার সাথে যাব। তোর বাবা? তার কি হবে? লোকটা কি খাবে? তুষি ঠোঁট এলে ভাবছে। করুণ কণ্ঠে বলল, বাবা বিকেলেই আসবে আমি জানি। তখন বলবো সেও যাতে এখানে কয়েকদিন থেকে যায়। তাছাড়া এই প্রথম নানা হয়েছে, একটা দায়িত্ব আছে না? নূরজাহান তাকে কিভাবে বুঝাবে? তুষিকে ছাড়া দম বন্ধ লাগে। দুজন সারাক্ষণ বকবক করে সময় কাটাতো। উঠে তুষির মুখে আদর করে প্রশ্ন করে, তুষার কখন আসবে? কি জানি, বলতে পারলাম না। সকালে হাসপাতালে যাওয়া, রাতে আসা, এরকম করেই 2 দিন কেটে যায়। আজ তানহাকে বাসায় আনা হবে। সেই সাথে শ্বশুর শাশুড়ি তো আছেই। সকাল থেকেই তুষি সারা ঘর দৌড়ের উপর গোছাচ্ছে।
রিমি করছে রান্নার কাজে সাহায্য। জান্নাত বাবুর জন্য কাপড় কিনতে যায় আহিরের সাথে। কাজের মাঝে ফোন আসায় বাইরে এলো রিমি। ফোন কানে নিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, সকালেই না কথা হলো, আবার কল করেছেন কেন? রাজন ব্লুটুথ কানে তুলে জবাব দেয়, বউয়ের কথা মনে পড়ল তাই কল দিলাম। যখন ইচ্ছে তখন আমার বউকে জ্বলাবো, তাতে তোর কি? রাজনের মুখে বউ শুনলেই কেমন আত্মা ধুকপুক করে, গলা দিয়ে কথা বেরোয় না। রিমিকে চুপ থাকতে দেখে আবারও বলল রাজন, কি কপাল আমার, বিয়ে করলাম এতগুলো মাস পেরিয়ে গেল, বাসরই করা হলো না। জল্লাদ বউ আমার কাছেই ডাকে না, নয়তো আমিও এখন বাবা হওয়ার সুখবর শুনতাম। রিমির কান গরম হয়ে যায়, মুখ জুড়ে খেলা করে লাল আভা। রাজনকে মৃদু ধমক দিয়ে উঠে, আপনার মুখে লাগাম নেই? কি শ্রীমুখের ভাষা! কল রাখুন বলছি, কাজ করছি আমি। একটু পরেই সবাই চলে আসবে বাবু নিয়ে। মুখে লাগাম টেনেও দেখেছি, কোনো কাজ হয় না। তার থেকে বাজে কথা বললে তোর মন যদি একটু হলেও গলে। এত পাথর কেন তোর মন? বউদের হৃদয়ে থাকবে শীতল, যখন যা বলল তাই করবে। আর তুই পুরোই উল্টো। হ্যাঁ, আমি একাই অন্যরকম। এবার শান্তি। রাজন খানিকটা নিরীহ মুখ করে জবাব দেয়, কি বলিস রিমি? এসব সত্যি? তাহলে আর দেরি নয়, এবার দেখতেই হচ্ছে আমায়। তোর দেহের সবকিছু ঠিকঠাক আছে তো? মানে সব মেয়ের দেহ যেমন হয়। এর জন্যই কি আমার কাছে আসতে এত ভয় পাস? এমন বেফাস কথায় রিমির ইচ্ছে করছে মরে যেতে। আল্লাহ, কি দোষে এই গরু তার জামাই হলো? দেশে কি আর ছেলে ছিল না? কষ্টে তার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। মনে এক আকাশ কষ্ট নিয়ে কল কেটে বেরিয়ে যায় ছাদে। আজ তার মাথা এলোমেলো। দিনকে দিন এই গরুর ঠোঁট চরম ভাবে লাগাম ছাড়া হচ্ছে। সুযোগ পেলেই খাপোছাড়া কথা শোনায়। লজ্জার সীমা থাকে না তখন, একটুও না। এক পর্যায়ে তুষার বিছানায় বসে বউয়ের কাজকর্মে এবার বিরক্ত হয়ে বলল, সকাল থেকে ঘুর ঘুর করছিস, সমস্যা কি তোর? কাজ শেষ হয় না। তুষি হাঁপিয়ে ধপ করে তুষারের উপর দুহাত ছড়িয়ে গায়ে এলিয়ে দিল। গরমে অস্থির হয়ে বলল, আমি শেষ আজ, জীবনেও এত কাজ করিনি। একটু হাত টিপে দাও। তুষার ভারী বিরক্ত হল, এভাবে গরমে কেউ গায়ের উপর পড়ে। বিরক্তিকর। মেজাজ খারাপ হয়ে দুহাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চট করে তুষির গলায় মৃদু চেপে ধরে বলল, হাত কেন? গলা টিপে দেই। সারাক্ষণ মেজাজ গরম করে দিস। তুষি চমকে যায়। এই জংলি ভূত তাকে মারার প্ল্যান করছে। শয়তানের শয়তান। তুষারের হাত ছুটিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তুই আমাকে মেরে ফেলতে চাইছিস? শয়তান, খুনি। কেস করব তোর নামে। হ্যাঁ, মরে যা। আরেকটা কুমারী মেয়ে বিয়ে করব। তুষিকে রাগিয়ে দেওয়ার জন্য সে একটু ভাব নিয়েই কথাটি বলে। মুহূর্তেই ফুঁসে ওঠে তুষি। চরম রেগে চোখ লাল করে তুষারের পেটের উপর উঠে বসে। দুহাতে চুল সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে ধরে ফুসফুস করতে করতে বলে, বিয়ে করবি মানে? তার আগেই তোকে খুন করে জেলে যাব। এহ, কত সাহস! কোনো মেয়ের দিকে অন্য নজরে তাকালেই চোখ তুলে নিব শয়তান। তুষি চুলগুলো এমনভাবে টেনে ধরায় ব্যথা পেল তুষার। কাঁধে মৃদু ধাক্কা দিলেও তুষির সরার নাম নেই। উপায় না পেয়ে সেও ঘাড়ের পেছনে দুহাতে তুষির চুল মুঠোয় নিয়ে জোরে টান দেয়। মুহূর্তেই ছেড়ে দিয়ে তুষারের উপর থেকে উঠে বসে। এত বড় সাহস! বিয়ের নাম মুখে আনে।
আজ এই বোন মানুষকে এমন শিক্ষা দেবে, জীবনে কোনোদিন বিয়ের নাম মুখে আনবে না। রেগে যাওয়ায় কান্না চলে আসছে তার। কিভাবে বলল আরেকটা বিয়ে করবে? নাক টানতে টানতে আবারও আক্রমণ করতে আসলেই জাপটে ধরে তুষার। কানে ঠোঁট ছুঁয়ে তুষিকে ঠান্ডা করতে আদুরে স্বরে বলে, ক্ষমা করুন বউ আমার, ভীষণ ভুল হয়েছে আমার। এমন পাপের কথা এই ইহকালেও আর নিব না। দরকার পড়লে রাস্তায় রাস্তায় অনশন করব, আমার বউ সেরা। এক নারী ছাড়া আমার ঘুম হয় না। বউ ছাড়া সব মেয়ে আমার মায়ের পেটের বোন। হয়েছে সুইট হার্ট, এবার শান্ত হও। কথা শেষেই মস্তিষ্ক গরম হওয়া তুষি আস্তে আস্তে শান্ত হয়। নড়াচড়া বন্ধ করে রাগে জিদে নিজের বিষ দাঁত ঢাবিয়ে দেয় তুষারের ঠোঁটে। এমন ঘটনায় হতচকিত হয় তুষার। যেন তেন কামড় নয়, মারাত্মক কামড়। ক্ষণিকের মধ্যেই রক্ত বেরিয়ে গেছে। তুষি ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসতেই শক্ত করে ওর অধর তুষার কামড়ে ধরে। নিজেও এবার সর্বশক্তি দিয়ে তুষির ঠোঁটে তার রুক্ষ ওষ্ঠ ডুবিয়ে দিল। সকালের কাক ডাকা ভোরে আজ উঠে পড়েছে সবাই। প্রকৃতি কখনো মেঘলা, কখনো বা কাঠফাটা রোদ। ভোরের মিষ্টি পরিবেশে শরীর ও মন দুটোই ফুরফুরে। সকাল থেকে এ বাসার হই হুল্লোর পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। আশেপাশের সকলে বিয়ে বাড়ি বলতে বাধ্য। বাসা ভর্তি মেহমান, হাঁটার জায়গা নেই মাত্র। সকালে উঠেই নূরজাহান সহ আমেনা, রজনী আর নাজমা কাজ করছে। মাঝে মাঝে তানহার ঘর থেকে বাচ্চার কান্নার স্বর ভেসে আসছে। জান্নাত আর রিমি বাবুর কাছে বসে তাকে থামানোর চেষ্টা চালাচ্ছে। রামিম বাবুর আর তানহার টুকটাক কাপড়, গুঁড়া দুধ সহ জিনিস কিনতে বাইরে যায় তুষার আহিরের সাথে। আতিকুর রহমান আজাদ হোসেনকে বসে ছিলেন বারান্দায়। বাচ্চার কান্না আর সহ্য হল না তার। উঠে বলল, কি জ্বালা, এভাবে নানুকে কাঁদাচ্ছে কেন? গলা ভেঙে যাবে। আজাদ হোসেন চায়ে চুমুক দিয়ে হাসলেন। তখনই আলতাব রহমানের চেঁচামেচি শোনা গেল, আমার নানুভাই কাঁদে কেন? এই নানুভাই চলে এসেছি, এবার আর কান্না নয়। আতিকুর রহমান বেরিয়ে হল ড্রয়িং রুমে। ভাইয়ের সাথে কুশল বিনিময় করে সোফায় বসল। রক্ত লাভ ঠোঁট উল্টে মাঝে মাঝে ফুপিয়ে উঠছে তীব্র। রিমি উপায় না পেয়ে ফিটার মুখে দেয়। কোলে দোলায় আর বলে, ও কাঁদে না, আমার সোনা। খাও খাও, খুব মজা। এই দেখো নানাভাই চলে এসেছে। কোলে দোলাতে দোলাতে নিয়ে আসে তাদের সামনে। আতিকুর রহমান হাত বাড়িয়ে কোলে নিল। গালের সাথে গাল ছুঁয়ে বলল, কাঁদে না, নানাভাইয়ের খিদে পেয়েছে। আম্মু খেতে দেয় না। আম্মু তো অসুখ, এই তো আর কয়েকদিন, তারপর নানুভাই আর আমি ঘুরে বেড়াবো। কাউকেই লাগবে না। তার সাথে আজাদ, আলতাফ ও তাল মিলিয়ে বাবুকে শান্ত করার চেষ্টা করে। রিমি আগের মতোই চলে যায় তানহার রুমে। রান্নাঘর থেকে আমেনা বেগম উকি দিয়ে হাসল। ঘরে নতুন অতিথি সবাইকে কেমন আদুরে বানিয়ে দিল। এক অন্যরকম লাগছে আজ, পুরো বাড়ি এভাবেই মেতে থাকুক। দুপুরে সব জামাইকে একসাথে বসে খাওয়ালো দুই জা। নূরজাহানের পাশে তুষি আর রিমি বসল। খেয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে রেস্ট নিতে যায় সবার রুমে। তানহা বাবুকে খাওয়াচ্ছিল ওই সময় রামিম আসে। বাবুর মাথায় চুমু দিয়ে বলে, আম্মুকে আর কষ্ট দিবে না বাবা, আমার লক্ষ্মী বাবা। বাবার আদরে ছোট্ট তীব্র ঠোঁট ফুলিয়ে কাদো কাদো হয়। তানহার মেক্সি শক্ত করে ধরে খাওয়ার মনোযোগ দিল। বাবুর দৃশ্য দেখে তানহা রামিম হাসে। তাদের সন্তান। রামিম বিছানায় বসে খেয়াল করে তানহা মাত্রই গোসল করার ফলে চুল থেকে পানি পড়ছে। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। আগে থেকেই তানহা নিজের প্রতি খুবই পরিপাটি।
কখনো কাপড় জিনিসপত্র এলোমেলো হওয়া দেখতে পারে না। অথচ আজ দেখো নিজের প্রতি কতটা কেয়ারলেস। রামিম উঠে যায় বারান্দায়, হাতে টাওয়াল এনে চট করে তানহার পেছনে বসে মাথার চারপাশে পেঁচিয়ে খুব ভালোভাবে চুল মুছে দেয়। স্বামীর ছোট খাটো কেয়ারিংয়ে তানহার খুশিতে কান্না চলে আসে। পেছনে ঘুরে বলল, বাবু কান্না করছিল, চুল মোছার সময় পাইনি। রামিম কাকরা দিয়ে আটকে রাখল টাওয়াল, পেছনে থেকে হালকা জড়িয়ে ধরে গালে চুমু খায়। তীব্রকেও চুমু খেয়ে বলে, আজ থেকে আমার আরও দায়িত্ব বেড়ে গেল। আগে শুধু একজনের স্বামী ছিলাম, এখন থেকে একজন আদর্শ দায়িত্ববান বাবা। এ ছেলেটা এত ভালোবাসে কেন? তানহা মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করল। তুষি তীব্রকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। কেবলই খাইয়ে তানহা একটু মাথা এলিয়ে দেয় বালিশে। রিমি বসে ফোনে চ্যাটিং করছে রাজনের সাথে। মাঝে মধ্যে রেগে ভেতর ভেতর ফুঁসছে সে। এই বেটা তার জীবন নরক বানিয়ে ছাড়ল। তার মধ্যেই তুষার দরজায় উকি দিয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তুষি, বাবুকে নিয়ে রুমে আয়। ভাইয়ার সাথে বাইরে যাব, কালো টি শার্ট পাচ্ছি না। তুষি তীব্রকে নিয়ে ওর সামনে এসে জবাব দেয়, ওয়ার্ড্রবেই থাকার কথা, একটু খুঁজে দেখো। বাবু হুট করেই কেঁদে উঠে, পাচ্ছি না বলেই তো ডাকছি। রিমি ফোন রেখে তুষির সামনে এসে বাবুকে নিল। মৃদুস্বরে বলল, তুষার ভাইয়ার শার্ট খুঁজে দিয়ে আয়। তীব্রকে আমি রাখছি। তুষারের চোখের ইশারায় পেছনে পেছনে যায় সে। রুমে এসে ওয়ার্ড্রব খুলতেই চোখে পড়ে টি শার্ট। এই বদলোক সামনের জিনিসও চোখে দেখে না। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে যায় তুষি। শক্ত করে মুঠোয় নিয়ে তুষারের দিকে ছুঁড়ে মারে, ওই তোমার চোখ কোথায় থাকে? সাধারণ জিনিসও খুঁজে পাও না, ঢং করো আমার সাথে। তুষার মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমার পায়ের সামনে পড়ে থাকলেও তুই খুঁজে দিবি, এটা তোর স্ত্রীগত অধিকার। যা, এখন যেখানে ইচ্ছে যা। তুষি রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায় বাইরে। রিমি তখন রাজনের সাথে ভিডিও কলে ছিল। রাজন ওপাশ থেকে বলে, তোর মুখ কালো দেখতে কল দেইনি, বাবুর মুখে ধর। রিমি কপাল কুঁচকে কটমট করে তাকায়, জবাব দেয়, আমিও চাই না আপনার অসহ্য মুখ দেখতে। যত সব। কথা শেষেই বাবুর দিকে ক্যামেরা ধরে। রাজন হেসে উঠে, কি সুন্দর হাত পা নাড়িয়ে আঙুল চপচপ করে খাচ্ছে, ঠোঁট গোল করে আম্মু করছে। এরই মাঝে তুষি এসে ধপ করে বসে তার পাশে। গায়ের ওড়না পাশে রেখে শুয়ে পড়ল তানহার সাথে। রিমি চিন্তিত হয়ে বলল, এই বলদ কি হয়েছে আবার? কথা বলিস না, মাথা গরম। ফোনের ওপাশ থেকে বসে উঠে রাজন, কি খবর তুষি, ভালো আছো? রাজনের গলার আওয়াজে ভরগে যায় তুষি। ধরফর করে উঠে গায়ের ওড়না ঠিক করে রিমির পাশে বসল। বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছি, আপনার কি খবর? আসবেন না? এত সুন্দর বউ রেখে দূরে থাকেন কিভাবে? রিমি মুহূর্তেই তেতে উঠে তুষির হাতে চিমটি মেরে বলে, কে বউ? আমার তো বিয়েই হয়নি। এহহ, জানা আছে। এই রাজন ভাই, তাড়াতাড়ি আসুন। আপনার চিন্তায় রিমির ঘুম আসে না। আমার কাছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে, আপনি আসেন না কেন? কবে আসবেন হেন তেন? আপনাকে নিয়ে তার কত কল্পনা জল্পনা। রিমি পিঠে চাপ্পড় মারলেও আজ তুষি থামবে না। ইচ্ছে মতো নানান রকম কথা এক নাগারে বলেই যাচ্ছে। এতে যদি রিমির সাথে তার সম্পর্ক একটু হলেও ঠিক হয়। তুষি জানে তাদের সম্পর্ক স্বাভাবিক নেই। এই রিমিটার মাঝেই সমস্যা। আজ যে করেই হোক রাজনকে গলাতেই হবে।
এক পর্যায়ে রাজন ফিক করে হেসে উঠে শোয়া থেকে উঠে বসে বলে, শালির কথা ফেলতে পারি, দেখি ছুটি কবে পাই। বউ শুধু নামে মাত্র, কিন্তু তুষি আমার বোন, বেশি শালি কম। তুষি অধর বাকিয়ে হেসে জবাব দেয়, হ্যাঁ আসুন আসুন, বাবুকে দেখে যান, একদম কিউটের ডিব্বা। আচ্ছা আসবো, ভালো থেকো, আর বিয়ের উপকারিতা রিমিকে বুঝিও। কথা শেষেই কল রাখে তুষি। ফুস করে বড় শ্বাস নিয়ে রিমির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। রিমির মুখ একদম দেখার মতো হয়েছে, কেমন কাদো কাদো হয়ে তাকিয়ে আছে। তুষির খিলখিল হাসি তার সহ্য হল না, ইচ্ছে মতো কিল বসিয়ে দেয় তার পিঠে। ধপ করে বাবুকে তুষির কোলে দিলেই ফুস ফুস করে চলে যায় বাইরে। এই শয়তান তার সম্মান রফাদফা করে দিল, আর কি বাকি থাকলো তার। তীব্রকে চুমু খেয়ে তুষি হেসে উঠে, এবার বুঝুক কেমন লাগে। বেয়াদব রিমি, দুজনের মাঝে না আছে ভালোবাসা, আর না আছে টান। এবার রাজন ভাই সুরসুর করে চলে আসবে রিমির টানে। তুষি বাবুকে কোলে নিয়ে দোলাতে দোলাতে খুশিতে একা একাই গান গায়। রাতে খাওয়া দাওয়া শেষে যার যার মতো শুয়ে পড়ল। তুষি আজ একটু পড়তে বসেছে। তুষার বিছানায় বসে পঙ্কজকে কল করল। রিং হওয়ায় বারান্দায় গিয়ে বলল, কি অবস্থা? মিরাজ কল ধরছে না কেন? কিছুক্ষণ আগেই টিএসসি থেকে আসলাম। ওর মতিগতি বুঝা দেয়, দিন দিন কবি কবি ভাব। তুষার মাথা চুলকে প্রশ্ন করে, জাইসার কি খবর? অ্যাসাইনমেন্ট করে দিছিস? ওই মিয়া, আমি কি জাইসার সাথে থাকি? ওর খবর কেমনে জানুম আমি? শালা, কি ব্যাপার স্যাপার পঙ্কজ? গলা নামায়া কথা ক। মনে হচ্ছে আমি জাইসাকে কোলে নিয়ে বসে থাকতে বলেছি। এবার পঙ্কজ তেতে উঠে, এই খবিশগুলো এক লাইন বেশি বলে। রেগে ধমকে উঠে, চুপ কর শালা, তোর বউরে কোলে নিয়া বইসা থাক, ছোট মানুষ কোলে তুলে ঘুরা। তুষার কানে ফোন নিয়েই কিছু একটা ভাবে, অতপর জবাব দেয়, এতদিনে কাজের একটা বুদ্ধি দিলি, থ্যাঙ্কস, দেখি কি করা যায়। ভালো থাকিস, টাটা। এ বাবা, আমি আবার কি বুদ্ধি দিলাম? তুষার জবাব না দিয়েই পকেটে পুরল ফোন। রুমে এসে দেখল তুষি লিখছে কিছু। গলা খাকরি দিয়ে বলল, চল রাতের শহরে রিকশায় ঘুরে আসি। কতদিন ঘুরতে বের হই না তোকে নিয়ে। লেখার মাঝেই ভুরু কুচকে বিস্ময় হয়ে বলে, এত রাতে বাইরে যেতে বলছো? না থাক, ঘুমাবো আজ। কালকে দিনের বেলা সবাই মিলে কোথাও যাব। বেশি কথা বলিস। উঠো। আর মাত্র একবার বলবো নয়তো। তুষি চট করে উত্তর দেয়, নয়তো কি? তুষার দাঁত কটমট করে তুষির দিকে তাকায়। দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখে নিল কেউ আছে কিনা। না, কেউ নেই। এই সুযোগ। ফিরে এসে চট করে ঘাড় আর পা গলিয়ে তুষিকে কোলে তুলে নেয়। আকস্মিক ঘটনায় তুষি হতবিহ্বল হয়ে আশ্চর্যজনকভাবে হা হয়ে যায়। তুষার বসে নেই, কেউ আসার আগেই দ্রুত বেরিয়ে যেতে হবে। বড় বড় পা ফেলে এক প্রকার দৌড়ে যায় সিঁড়ির কাছে। কোল থেকে এক ঝটকায় ফেলে বলে, এবার চল, নয়তো আরও কিছু করে বসব। হঠাৎ করে এত কিছু ঘটে যাওয়ায় তুষি ঘোরের মধ্যে আছে। তুষারের কথায় হুঁশ ফিরে তার। চোখ বার কয়েক পিট পিট করে ভ্যাবলার মতো বলে, বন মানুষ, কেউ দেখে ফেলে কি হতো? অসভ্য লোক। তুষার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। মুখ বাঁকিয়ে তুষির হাত নিজের মুঠোয় নেয়। সিঁড়ি বেয়ে নিচে যেতে যেতে বলে, পৃথিবীতে ভালো কথার দাম নেই। তুইও খারাপ মহিলা। এজন্যই দুই মন সমান আটার বস্তা কোলে তুলতে হলো।
মুহূর্তেই রেগে গেল তুষি। দাঁতে দাঁত চেপে জবাব দিল, আমাকে কোন দিক থেকে দুই মন দেখতে লাগে? ফাইজলামি করো? হ্যাঁ। ছোট করে উত্তর দিয়েই গেইটের বাইরে বেরিয়ে চোখ যায় সামনের টঙের দোকানে। সেখানে দুজন দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে মেঘের গর্জনে তুষি কেঁপে ওঠে। মনে হয় তার সামনেই বাজ পড়ছে। বাইরের আবহাওয়ায় তুষির মনটা চট করেই খুশি হয়ে যায়। ভেতরে ভেতরে তুষারকে ধন্যবাদ জানায় সে। জোর করে হোক তবুও এত সুন্দর এক মুহূর্ত সাক্ষী হতে পারল। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে বৃষ্টি হবে বোধহয়। এ সময় হুটহাট বৃষ্টি নামে জমিনে। তুষি হেসে সামনে তাকিয়ে দেখল তুষার নেই। কপাল কুঁচকে চারপাশ ভালো করে লক্ষ্য করেও লাভ হল না। এবার মনে এক প্রকার ভয়ে জেকে বসল। উচ্চস্বরে চিল্লিয়ে ডাকল, তুষার ভাই, কোথায় তুমি? আমাকে একা রেখে কোথায় গেলে? ডাকা ডাকির পরও কোনো সাড়া শব্দ নেই। ভয় বুক ধুরু ধুরু করে। হৃৎস্পন্দনের বেগ বেড়ে যাওয়ায় আবারও ডাকতে গিয়ে উপলব্ধি করে তার গলা কাঁপছে। তুষার ভাই আসো প্লিজ, ভয় করছে আমার। চারপাশে নির্জন পরিবেশ। সামনেই কুকুরগুলো মাঝে মধ্যে ঘেউ ঘেউ করে উঠছে। দোকানে বসে চা খাচ্ছে নানা রকমের মানুষ। মুহূর্তেই কান্না করে দেয় তুষি। গায়ের প্লাজুতে চেপে ধরে নাক টানছে। মাথায় ঘুরছে অদ্ভুত রকম প্রশ্ন। কি করবে সে? বাড়ি ফিরে যাবে, কিন্তু তুষার কোথায় গেল? ডুকরে কেঁদে ধপ করে রাস্তায় বসে পড়ল। দুহাতে মুখ চেপে ধরে কাঁদতেই কেউ তার সামনে বসে অস্থির চিত্তে বলল, কি হয়েছে তুষি? কেউ কিছু বলেছে? এ অবস্থা কেন? কাঁদছিস কেন? বল আমাকে। তুষারের আহ্লাদি কথায় আরও কান্নার বেগ বেড়ে যায়। তুষারের বাহু ধরে জবাব দেয়, আমাকে একা রেখে তুমি কোথায় গিয়েছিলে? ভয় করছে আমার। আমাকে বাসায় নিয়ে চলো। তুষার মৃদু হেসে দীর্ঘশ্বাস ছাড়ে। দূর থেকে এ অবস্থায় তুষিকে বসে থাকতে দেখে চমকে গিয়েছিল। বাহু ধরে উঠিয়ে গায়ের ময়লা ঝেড়ে দেয়। পেছনের পকেট থেকে একটি লাল টকটকে তাজা গোলাপ বের করে তুষির সামনে ধরে। মুখে হাসি ফুটিয়ে বলল, বেকার প্রেমিক থেকে বেকার জামাই। এই সামান্য জিনিস ছাড়া আমার এখন আর সাধ্য নাই। তুই বরং গোলাপ নে, আমি দেখি গোলাপ হাতে নেওয়া নারীকে। একদিন চাকরি করে 1000 গোলাপ কিনে দেব তোকে, কথা দিলাম। আজকের মতোই কুটকুটে কালো রাতে লাল গোলাপ উপহার দিব তোকে। তুষি গোলাপ পেয়ে খিলখিল করে হেসে ওঠে। পাপড়িতে চুমু খেয়ে বলল, কথা মনে রাখলাম। এবার চা খাওয়াও তুষার ভাইয়া। আর একবার ভাই বললে ওই টসটসে ঠোঁট আমি ছুরি দিয়ে কেটে নেব, বুঝলি? তুষি উচ্চস্বরে হেসে উঠল। নির্জন রাতে খালি রাস্তায় এই হাসি খুবই ভয়ানক। মনে হচ্ছে কেউ হৃদয়ে ছুরি মারছে। তুষার হালকা ঢোক গিলে এই ভয়ঙ্কর মহিলার ভয়ঙ্কর হাসি দেখতে মগ্ন। গভীর রাতে রিমি অনুভব করে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কারো বাহু বন্ধনে সে বন্দী। গলার মাঝে কারো উত্তপ্ত নিঃশ্বাসে হাঁসফাঁস করতে লাগলো রিমি। হৃৎস্পন্দনের ব্যাগ বেড়ে গেল ক্রমশ। সে ভাবতে থাকে, এটা কি স্বপ্ন? আর এত রাতে কেই আসতে পারে তার কাছে? ওই দিনের মতো ভূত নয় তো আবার? আচ্ছা, ভূতের দেহ এতই বড়সড় হয় নাকি? নানান রকম চিন্তা ভাবনায় থরথর করে কাঁপতে শুরু করলো রিমি। চোখ মেলে কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। রিমি ভয়ে ভয়ে কাঁপা শরীরে উঠতে নিলে কেউ নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। মনে মনে দোয়া দুরুদ পরে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আম্মা, ভূত! আজ বোধ হয় মরেই গেলাম আম্মা। কেউ কি আছো? বাঁচাও আমাকে।
চলবে।